আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। একটু পরে ক্লাসে গেলাম। প্রথম ক্লাস শেষ হতেই সামি এসে ক্লাসে ঢুকলো। মনে হচ্ছে ক্লাস শেষ হবার অপেক্ষায় ছিল। আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। কোনো রকম ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। আজ আর ক্লাস করব না। নেহার কাছে মিমকে নিতে গেলাম। নেহা বলে মিম নাকি সামিয়ার কাছে আছে। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম সামিয়ার রুমে। সামিয়ার দরজা নক করে বললাম, আসতে পারি? সামিয়া মাথা নিচু করে অনুমতি দিল। আমি মিমের কাছে গিয়ে বললাম, আম্মু বাসায় যাবে না? মিম বলে, হ্যাঁ বাবাই যাব। আমি বললাম, চলো আম্মু। মিম সামিয়াকে বলে, বাই মামুনি। সামিয়া বলে, বাই মামুনি। মিমকে নিয়ে দরজার কাছে আসতে সামিয়া বলে, নীল তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ শোনো। আমি তার কথা না শুনে দরজা খুলতে যাব, তখনই সামিয়া এসে আমার হাত ধরে বলে, প্লিজ নীল। আমি আর বলতে না দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার থাপ্পড়কে সামিয়া সেখানে বসে কান্না করতে লাগলো। আমি সেদিকে খেয়াল না করে মিমকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। বাহিরে আসতেই মিম বলে, বাবাই মামুনি কান্না করছে কেন? আমি বললাম, তোমার মামুনি চকলেট খাবে তাই। মিম বলে, তাহলে দোকান থেকে এনে দাও। না, এই মেয়েকে কিছু বলে শান্তি নেই। সান্ত্বনা করে বললাম, তোমার মামুনি নিজে নিয়ে খেতে পারবে। এরপর নেহার কাছে গিয়ে বললাম, নেহা তুই এখন বাসায় যাবি? নেহা বলে, কেন? আমি বললাম, আমি এখন বাসায় যাব। নেহা বলে, আমি পরে ম্যামকে নিয়ে একেবারে যাব। আমি বললাম, ম্যাম মানে? নেহা বলে, মানে ম্যামকে নিয়ে যাব। আমি বললাম, ওকে আবার নিয়ে যাওয়ার কি আছে? নেহা বলে, না মানে ভাইয়া। আমি গম্ভীর হয়ে বললাম, ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে মিমকে নিয়ে বেরিয়ে যাব। ঠিক তখন মিমির সাথে দেখা। এরপর ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। মিমি আমাকে বলে, সরি নীল, আমার জন্য সামিয়া ম্যাম তোমার সাথে সেই দিন খারাপ আচরণ করলো। আমি বললাম, আরে না, এসব বাদ দাও। ট্যুরে কেমন সময় কাটালে তাই বলো। মিমি বলে, ভালোই কেটেছে, কিন্তু তোমার জন্য খারাপ লাগছে। আমি বললাম, কেন? আমার জন্য খারাপ লাগার কি আছে? মিমের মাথায় হাত বুলিয়ে রীতি দিতে বলে, আমার জন্য সেদিন তুমি সেখান থেকে চলে আসলে। আমার জন্য ম্যামের সাথে তোমার সম্পর্কটা আবার নষ্ট হয়ে গেল। আমি মুচকে হেসে বললাম, আরে না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। সেই দিন আসার কারণ হলো, পরের দিন অফিসে মিটিং ছিল। কথা বলতে বলতে হঠাৎ নজর পড়লো ক্যান্টিনের দিকে। দেখি সামিয়া, নেহা আর নেহার কিছু ফ্রেন্ড বসে আছে। ওরা সবাই খাচ্ছে, কিন্তু সামিয়া আমার দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে যে কোনো সময় ঝর্ণা প্রবাহিত হবে। আমি সামিয়াকে কষ্ট দেওয়ার জন্য মিমির সাথে আরও বেশি করে হেসে হেসে কথা বলতে লাগলাম। মিমি বিষয়টা বুঝতে পেরে বলে, আমি জানি নীল, তুমি ম্যামকে এখনও ভালোবাসো, কিন্তু বলছো না, কারণ আরও কষ্ট দিতে চাও। তবে এত বেশি করো না যাতে আবার। মিমির কথা শেষ হতে না দিয়ে বললাম, ও কিছু না, এটা সামান্য কিছু। আচ্ছা ভালো থেকো, বাসায় যাব। এরপর বিদায় নিয়ে বাসায় আসলাম। তারপর লাঞ্চ করে বাবা আর মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। নেহা বলে, ভাইয়া ও ভাইয়া ওঠো। আমি ঘুমের ঘোরে বললাম, কি হয়েছে বল। নেহা বলে, ভাইয়া নিচে সামিয়া ম্যাম দাঁড়িয়ে আছে, ওনার ব্যাগপত্র অনেক ভারী, তুমি এসো সাহায্য করবে। আমি বললাম, কি? এই বলে লাফ দিয়ে উঠে বসি। মেজাজটা বিগড়ে গেল। আমি রাগে কটমট করে বললাম, আমাকে কি কুলি মনে হয়? আমি এখানে থাকতে দিয়েছি বলে আমাকে এসব করতে হবে? আমি পারবো না। প্রয়োজনে এখান থেকে চলে যেতে পারে। আমি এসব করতে পারবো না। নেহা বলে, প্লিজ ভাইয়া যাও একটু। আমি বললাম, ওহো, কোথা থেকে যে এসব ঝামেলা আসে। আচ্ছা চল। এরপর বাইরে এসে দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি হাসছে। আমি কিছু না বলে ব্যাগ নিয়ে আসতে যাব, হঠাৎ সামিয়া পা মুচকে সিঁড়ি থেকে পড়ে যায়। আমি খেয়াল করিনি। পড়ে গিয়ে পা ধরে কান্না করতেই বুঝতে পারি কিছু একটা হয়েছে। পিছন ফিরে দেখি সামিয়া পড়ে গেছে। এত বড় মেয়ে নিজেকে সামলাতে পারে না। আমি মুচকি মুচকি হাসছি। নেয়া বলে, ভাইয়া তুমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো, এদিকে দেখো ভাবি পড়ে গেছে। আমি বললাম, কি বললি ভাবি? তোর আরেকটা ভাই আছে নাকি? নেহা বলে, ভাইয়া এখন মজা করার সময় না, ম্যামকে রুমে নিয়ে যেতে হবে। আমি বললাম, তো আমি কি করব? নেহা বলে, কি করবে মানে? ম্যামকে পাজা কোলে করে রুমে নিয়ে চলো। আমি বললাম, আমি কি ম্যামের বডিগার্ড নাকি? কখনো বলবি ব্যাগপত্র উঠাতে, আবার কখনো বলবি ম্যামকে উঠিয়ে রুমে নিয়ে যেতে। এসব আমি পারবো না। নেহা বলে, আহা ভাইয়া কেন এমন করছো? দেখো না ম্যাম ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। নেয়ার কথায় আমি সামিয়ার দিকে তাকিয়ে দেখি চোখ থেকে জল পড়ছে। আমি বাধ্য হলাম সামিয়াকে পাজা কোলে করে রুমে নিয়ে যেতে। সামিয়াকে নিয়ে উপরে উঠতে উঠতে বিড়বিড় করে বললাম, যত সব ফাজলামি, বাসায় থাকতেও দিতে হবে, আবার কোলে করে রুমে নিয়ে যেতে হবে, তারপর তার ব্যাগ বহন করতে হবে। থাকতে দিয়ে যেন ঘাট হয়েছে। এদিকে সামিয়া পিছন ফিরে তাকিয়ে নেহাকে চোখ টিপি দেয়। আমি সেটা লক্ষ্য না করলেও সামিয়ার মুখে হাসি দেখে বুঝতে পারি এটা ওদের চালাকি। একটু আগে মেঝেতে বসে পা চেপে ধরে কান্না করছে, পায়ে নাকি ব্যথা পেয়েছে। আর এখন দেখো কোলে চড়ে মুচকে মুচকে হাসছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। সামিয়ার জন্য বরাদ্দ ঘরে গিয়ে খাটের উপর ছেড়ে দিলাম। হঠাৎ ছেড়ে দেওয়াতে সামিয়া কোমরে ব্যথা পায়। কোমর দু হাতে চেপে ধরে বলে, ওমা খুব জোরে লেগেছে। আমি বললাম, একটু আগে মিথ্যে অভিনয়টা ভালোই করেছো। নিজের ইচ্ছে পড়ে গিয়ে ভালোই কান্নার অভিনয় করেছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? তবে একটা কথা সত্যি,
তোমার অভিনয় বাস্তবকেও হার মানাবে। অভিনয় করতে মানুষ সত্যি সত্যি কান্না করে সেটা তোমাকে দেখেই প্রথম উপলব্ধি করলাম। তবে একটা কথা মাথায় রেখো, আমার পিছনে লাগতে এসো না, তাহলে কিন্তু জীবনটা নরক বানিয়ে দেবো। ভাড়াটিয়ার মতো এসেছো, ভাড়াটিয়ার মতো থেকো। কথাগুলো মাথায় যেন থাকে, এই বলে নিজের রুমে চলে এলাম। সামিয়া আমার কথা শুনে এবং আমার আচরণ দেখে মনে খুব কষ্ট পায়। সে রুমে বসে কান্না করছে। নেহা এসে বলে, কি ব্যাপার ভাবি, অভিনয় করতে গিয়ে কি সত্যি সত্যি লেগে গেল? সামিয়া বলে, তোমার ভাই আমাদের থেকেও এক কদম এগিয়ে আছে। সে আমাদের প্ল্যান ধরে ফেলেছে, তার জন্য আমাকে কোল থেকে ফেলে দিয়েছে। কোমরে খুব লেগেছে। নেহা বলে, কি বেশি লাগেনি তো? সামিয়া চোখের পানি মুছে বলে, না তেমন লাগেনি। নেহা বলে, এই বাসায় থাকতে হলে তোমাকে অনেক কিছু সহ করতে হবে, তাতে কিন্তু ভেঙে পড়া চলবে না। আমার ভাইয়া কেমন মানুষ তা হয়তো এতদিনে বুঝে গেছো। সামিয়া বলে, তার বলতে তারপর এভাবে সন্ধ্যা পেরিয়ে গেল। আমি আমার রুমে ছিলাম। রাতে ডিনার খেতে যখন ডাইনিং টেবিলে গেলাম, তখন দেখি সামিয়া আমার পাশের চেয়ারে বসেছে। আমি রাগিত সুরে নেহাকে বললাম, নেহা, উনি কি এই বাড়ির সদস্য? উনি এখানে কেন বসেছে? ওনার এটা মাথায় রাখা উচিত, উনি এই বাড়ির ভাড়াটিয়া শুধু। এখানে বসার সাহস হলো কি করে? নেহা বলে, ভাইয়া এমন করে বলছো কেন? আমাদের সাথে খেলে কি হবে? আমি বললাম, বাসায় থাকতে দিয়েছি, তাই বলে এই নয় মাথায় তুলে বসাতে হবে। ঠিক আছে, তোরা যা মন চায় তাই কর। এই বলে না খেয়ে চলে আসি। একটু পরে বুঝতে পারলাম কে যেন রুমে ঢুকছে। আমি তাকিয়ে দেখি সামিয়া। আমাকে তাকাতে দেখে করুণ সুরে বলে, প্লিজ তুমি আমার উপর রাগ করে না খেয়ে থেকো না, শরীর খারাপ করবে। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, দেখুন আমি আপনাকে এখানে থাকতে দিয়েছি বলে এই নয় যে আপনি যখন নিচে তখন আমার রুমে আসবেন। আমার শরীর খারাপ হবে কি না হবে সেটা আমি বুঝবো। কাউকে আলগাপিরিত দেখাতে হবে না। এখন আমার রুম থেকে বের হয়ে গেলে খুশি হতাম। সামিয়া আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ বসে থেকে ছাদে চলে গেলাম। ছাদে বসে মেঘের খেলা দেখছি। হঠাৎ পিছনে কারোর আসার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি সামিয়া আসছে। সামিয়াকে দেখে আমি নিচে নেমে আসতে চাইলে সামিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, নীল, আমাকে কি মাফ করা যায় না? আমি পারছি না আর। আমি মানলাম সেদিন ভুলটা আমারই ছিল, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, ম্যাম, আপনি আমার বাসায় থাকার জন্য বা আমার কাছে আসার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন, সেগুলোতেও সফলও হয়েছেন, কিন্তু আবার আপনি কি চাচ্ছেন? আপনিও কি আমাকে পরিবার ছেড়ে যেতে বাধ্য করছেন? বের হয়ে যেতে বললে যাচ্ছি, তবুও আপনি আমাকে সেই মিথ্যে ভালোবাসার মায়া জড়াতে পারবেন না। তাছাড়া আমি তো চরিত্রহীন। একজন চরিত্রহীনের সাথে কি আপনার যায়? সুতরাং বলি কি, আপনি এসব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করেন। এই বলে নিজের রুমে আসলাম। রুমে এসে ঘুমিয়ে পড়ি। সামিয়া রুমে এসে বলতে লাগলো, নীল, তুমি আমার প্রতি যতই রাগ অভিমান করো না কেন, আমি তোমার সেই রাগ অভিমান সব আমার ভালোবাসা দিয়ে শেষ করে দেব। আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো, কিন্তু আমাকে কষ্ট দিতে চাও। দাও, সমস্যা নেই, তোমার সব কষ্ট মাথা পেতে সহ করব, তবুও তোমাকে ছাড়বো না। এখন শুধু সময়ের অপেক্ষা। এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ে। সকালে আমার ঘুম ভাঙলো অপরিচিত কণ্ঠে। চোখ খুলে দেখে সামিয়া কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, ইচ্ছে মতো আমার রুমে আসছেন, আর আপনার কি কমন সেন্স নেই? কারোর রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়। সামিয়া বলে, না মানে তোমার কফি। আমি কফি হাতে নিয়ে এক চুমুক দিয়েই বুঝলাম এটা সামিয়া তৈরি করেছে। খুব টেস্ট হয়েছে। তারপরও আমি বললাম, এটা কে বানিয়েছে? সামিয়া খুশি হয়ে বলে, আমি বানিয়েছি। কেমন হয়েছে? কফিটা সামিয়ার গায়ে ছুঁড়ে মেরে বললাম, ছি, এসব মানুষ খায়? কি বানিয়েছেন এসব? কফিও বানাতে পারেন না? যান চোখের সামনে থেকে। সামিয়া কফির মগটা হাতে নিয়ে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমার হাত থেকে মগ নেওয়ার সময় দেখি ওর হাত লাল হয়ে আছে। তার মানে কফিটা ওর হাতে পড়েছে। নিজের কাছে খারাপ লাগছে, কি করে করলাম এমন। আমি মনে মনে ভাবছি, এমন আচরের জন্য সরি বলে নেব। ফ্রেশ হয়ে নিচে এসে নেহাকে বললাম, তোর ম্যাম চলে গেছে কি? নেহা বলে, অনেকক্ষণ হলো গেছে, হাতে নাকি গরম পানি পড়েছে, এই জন্য মেডিসিন নিয়ে একেবারে কলেজে যাবে। নেহার কথা শুনে নিজেকে খুব নিকৃষ্ট মনে হলো। কি করলাম আমি? নেহা বলে, কি ভাবছো ভাইয়া? আমি বললাম, না কিছু না, চল। নেহা বলে, চলো। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় পিয়ন এসে বলে, প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছে। আমি রুমের কাছে এসে বললাম, মে আই কাম ইন স্যার? স্যার বলে, এসো। রুমে প্রবেশ করে দেখে সামিয়া স্যারের সামনে বসে আছে। আমি বললাম, আমাকে কেন ডেকেছেন? স্যার বলে, তুমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তুমি তাকে কোনো সময় দিচ্ছ না কেন, জানতে পারি? বুঝতে পারলাম আমার নামে কমপ্লেন করেছে সে। আমি বললাম, স্যার আপনি কি চান আমি টিচি নিয়ে এই কলেজ থেকে বের হয়ে যেতে বাধ্য হই? স্যার বলে, না, তবে এটার জন্য কলেজ থেকে টিচি নিয়ে বের হয়ে যাওয়ার কি আছে? আমি বললাম, আমার দ্বারা এসব হবে না। আমার মতো একজন চরিত্রহীন লুচ্চা কি করে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে? তারপরও তিনি আবার, ম্যাম, আমি সেই দিনই আপনাকে বলেছি আমি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না, কিন্তু আপনি আমাকে জোর করে অ্যাসিস্ট্যান্ট হতে বাধ্য করেছেন। আমাকে ক্ষমা করবেন। আপনি যদি জোর করেন আমাকে, তাহলে আমি বাধ্য হব কলেজ ছাড়তে। এই বলে চলে এলাম। মেজাজটা বিগড়ে গেল। যার জন্য দূরে থাকতে চাচ্ছি সে আমাকে তার দিকে টানছে। ভাবে কি নিজেকে? এদিকে আমাদের দুজনকে নিয়ে পুরো কলেজ জুড়ে সমালোচনা চলছে। মান সম্মান আর থাকলো না। দিব্যি তো ছিলাম আমি। এভাবে চলতে থাকে রে। একদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি।
আড্ডা দিতে দিতে রিয়াদ বলে, দোস্ত ম্যাম মনে হয় তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। আমি বললাম, এটা ভালোবাসা নয়, এটা হলো আবেগ, যেটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে। সাকিব বলে, কিন্তু নীল একটা বিষয় ভাব, ম্যাম অন্য কাউকে অ্যাসিস্ট্যান্ট না করে তোকেই করলো। আবার ট্যুরে যাওয়ার সময় বাসে তোর পাশে মিমিকে দেখে কি বিহেভ টানাই করলো। আর ক্লাসে তো সবসময় তোর দিকে তাকিয়েই থাকে। এখন এটাকে তুই যদি আবেগ বলিস তাহলে তো ভুল হবে। আমি বললাম, আমি এসব কথা শুনতে চাচ্ছি না। ইকবাল বলে, ঠিক আছে, কিন্তু একটা কথা তুই আমাকে সত্যি করে বলবি? আমি বললাম, হ্যাঁ বল। ইকবাল বলে, তোর সাথে ম্যামের কি সম্পর্ক? আমি বললাম, মানে কি বলতে চাচ্ছিস তুই? ইকবাল বলে, মানেটা খুব সহজ। সেই দিন কক্সবাজার বিচে ম্যাম যখন তোকে মিমের সাথে দেখেছিল, তখন তোকে বলেছে তুই আগেও চরিত্রহীন ছিলি, এখনও আছিস। আবার তোকে লুচ্চও বলেছে। প্রথম দিন বরণ করার সময় ম্যামকে দেখে চমকে ওঠা, ক্লাসে তোর দিকে তাকিয়ে থাকা, ইত্যাদি ইত্যাদি। তুই আর ম্যাম একে অপরকে আগে থেকেই চিনিস। এবার সত্যিটা বল প্লিজ। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, মাথা নিচু করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে রিয়াদ বলে, প্লিজ ভাই, তুই আমাদের বন্ধু ভেবে থাকলে বল। আমি আর না বলে পারলাম না। তারপর আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওদেরকে বললাম। আমার সব কথা শুনে ইকবাল বলে, দোস্ত তোর উপর দিয়ে এত কষ্ট গেছে, আর তুই এসব কিছু মুখ বুঝে সহ করেছিস। তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমি বললাম, আমি চাইনি নিজের কষ্টটা প্রকাশ করতে। ইকবাল বলে, বুঝলাম, এখন সবকিছু ভুলে গিয়ে আগের মতো হওয়া যায় না। তুই সবকিছু ভুলে মেনে নে ভাই। বেশি কষ্ট দিতে যেয়ে যেন আবার হারিয়ে না ফেলিস। সাকিব বলে, হ্যাঁ নীল, ইকবাল কিন্তু ঠিকই বলছে। আমি বললাম, আরে না, হারিয়ে যাবে কোথায়, এখন আমার বাসায় থাকে। ইকবাল বলে, কি তোর বাসায় থাকে? আমি বললাম, হ্যাঁ আমার বাসায় থাকে এখন। এখন আমি আসি, বাসায় যেতে হবে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় আবার কলেজের এক মেয়ের সাথে দেখা হয়। আমি মেয়েটার সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলি, কিন্তু সামিয়া দেখে অন্য কিছু ভেবে বসেছে। আমার দিকে রাগিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আমি বাসার দিকে রওনা দিলাম। এভাবে আরও কিছুদিন কেটে গেল। সামিয়া আমার বাসায় আছে। এখন আর আমাদের সাথে খেতে বসলে আপত্তি করি না। ভাবলাম একা একা মেয়েটা কোথায় খাবে, তবে আমি এড়িয়ে চলি। একদিন কলেজের ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ ইকবাল বলে, না দোস্ত, এভাবে আর হচ্ছে না। ভাবির কষ্ট আর দেখা যাচ্ছে না। এবার কিছু একটা করে ইতি টানতেই হবে তোকে। আমি বললাম, ভালোই তো চলছে দিন, এখানে কষ্টের কি দেখলি? সাকিব বলে, না দোস্ত, অনেক হয়েছে, আর কষ্ট দিস না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, তোদের কথা মেনে নিলাম, তবে ওকে পরীক্ষা দিতে হবে। তিনজন একসাথে বলে ওঠে, কি পরীক্ষা দিতে হবে? আমি ইকবালের কাঁধে হাত রেখে বললাম, যা করতে হবে তোকেই করতে হবে। ইকবাল বলে, কি করতে হবে বল? আমি বললাম, তুই এখন ম্যামের রুমে গিয়ে ম্যামকে প্রপোজ করবি। আমার কথা শুনে ইকবাল দুপা পিছিয়ে গেল। ইকবাল বলে, তুই কি পাগল হয়েছিস? আমি করব প্রপোজ, তাও আবার ম্যামকে? আমি পারবো না। আমি বললাম, আরে কিছু হবে না, আমরা তো আছি তোর সাথে নাকি? ইকবাল বলে, আমার ভয় হচ্ছে। আমি বললাম, যদি তুই ম্যামকে প্রপোজ করতে পারিস তাহলে আজ আমি ট্রিক দেবো, যা বলবি তাই খাওয়াবো। ইকবাল বলে, সত্যি বলছিস তো? পরে কোনো আবার কেটে পড়বি না তো? আমি বললাম, আরে না না, যা বলবি তাই খাওয়াবো, বাজি ধরলাম। ইকবাল বুক ফুলিয়ে বলে, ঠিক আছে তাহলে চল। আমরা তিনজন ইকবালের পিছু নিলাম। সামিয়ার রুম থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি, তবে জানালা দিয়ে সামিয়ার টেবিল দেখা যাচ্ছে। ইকবাল ভয় ভয়ে সামিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। সামিয়া বলে, কি ব্যাপার, কিছু বলবে? ইকবাল বলে, একটা কথা বলার ছিল। কি করে যে বলি? সামিয়া বলে, যা বলার নির্ভয়ে বলো। ইকবাল বলে, আসলে ম্যাম আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। সামিয়া উঠে দাঁড়িয়ে বলে, হোয়াট? ইকবাল বলে, সত্যি ম্যাম, আমি আপনাকে ভালোবাসি। সামিয়া ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বলে, আবার বল দেখি। ইকবাল বলে, আমি আপনাকে ভালোবাসি। সামিয়া আরেকটা থাপ্পড় মেরে ইকবালের কলার চেপে ধরে বলে, তোর সাহস তো কম না? ইকবাল এবার ভয় পেয়ে যায়। সে গালে হাত দিয়ে বলে, আসলে ম্যাম আমার কোনো দোষ নেই, নীল আমাকে বলতে বলেছে, সে আমাদের সাথে বাজি ধরেছে। সামিয়া রুম থেকে বেরিয়ে এসে আমার কলার চেপে ধরে টেনে ওর রুমে নিয়ে যায়। তারপর ওদের তিনজনের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আমার কলার ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। সামিয়া বলে, আমি কি এতটাই তোমার অযোগ্য হয়ে গেছি, যার জন্য তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? প্রথম যেদিন তোমাকে এখানে দেখেছি আমি কতটা পরিমাণ খুশি হয়েছি তুমি জানো? তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। 3 বছর ধরে কলেজ ট্যুর বন্ধ, তোমার সাথে সময় কাটানোর জন্য ট্যুরের ব্যবস্থা করলাম। তোমার বাসায় গিয়ে থাকা শুরু করলাম। তোমার শত অবহেলা অত্যাচার মুখ বুজে সহ করে নিলাম, কিন্তু এখন তুমি সীমা লঙ্ঘন করেছো, আমাকে নিয়ে বাজি ধরেছো। আমি কি বাজির বস্তু? আমি কি এতটাই খারাপ? আমার জায়গায় তুমি থাকলে তখন তুমি কি করতে? ঠিক আছে, আমি চলে যাব তোমার জীবন থেকে, আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। এই বলে চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছে। আমি পেছন থেকে হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিলাম। তারপর বললাম, কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? আমিও যাব তোর সাথে, সেই অচিনপুরে অজানা পথে। হাঁটবো দুজন একসাথে 2 হাত ধরে। ভালোবাসি তোকে আমি, কেন বুঝিস না? আমার কথা শুনে স্বামী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা কিস দিয়ে বললাম, সরি জান পাখি, আর কখনো দেব না।
এখন শুধু সুখ দেব বলেই ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। সামিয়া হাঁপাতে হাঁপাতে বলে, যা দুষ্ট, এতক্ষণ কেউ করে? আমি মুচকি হেসে বললাম, তাহলে একটু শিখিয়ে দাও। সামিয়া বলে, এখন নয়, বিয়ের পরে। আমি ওর দিকে এগোতে এগোতে বললাম, ওরে বাবা, তাই নাকি? সামিয়া বলে, এই একদম ভালো হবে না কিন্তু। আমি আবার সামিয়ার কোমর জড়িয়ে ধরে বললাম, বিয়ের আগে কেন নয়, আর একটু দেই না। এমন সময় জানালা দিয়ে আমার বন্ধুরা বলে, আরে ভাই, আরেকটু না হয় বিয়ের পরে একসাথে দিস। এখন দরজা খুলে বের হয়ে আয়, আমাদের ট্রিক দিবি। তোর জন্য থাপ্পড় খেতে হয়েছে, তাও উসুল করব, বাহিরে আয়। সামিয়া লজ্জা পেল। আমি বললাম, তোরা না ডিস্টার্ব করার আর সময় পাস না। এক এক সময় ভাবি তোরা বন্ধু নাকি শত্রু, দিলে তো সব কিছু মাটি করে। ইকবাল বলে, তোকে এখন এমনি বের হতে হবে, কারণ প্রিন্সিপাল স্যার আসছে। সামিয়া বলে, কি, মামা আসছে? এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মামা আসছে মানে? ওরা বলছে প্রিন্সিপাল স্যার আসছে। সামিয়া তাড়াতাড়ি দরজা খুলে দেয়। প্রিন্সিপাল স্যারের সাথে সবাই রুমে প্রবেশ করে। সামিয়া বলে, আসলে তোমরা হয়তো জানো না, ইনি আমার মামা হন। তারপর প্রিন্সিপাল স্যার বলে, নীল, আমি তোমার সম্পর্কে সব জানি। সামিয়ার কাছ থেকে আমি সব শুনেছি। চিন্তা করো না, আমি রাজশাহীতে ফোন করে দিয়েছি, রাতে সবাই আসলো বলে। আমি বললাম, সবাইকে মানে স্যার? স্যার বলে, তোমাদের বিয়ে দিতে হবে না, তাই সবাই আসছে। আমি বললাম, কিন্তু স্যার আমার ফ্যামিলি তো জানে না আমি এখানে আছি। স্যার বলে, ওইসব আমি সব ম্যানেজ করে নিয়েছি, ও নিয়ে তুমি ভেবো না। কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো তার। তোমার বেলাতেও তেমন হয়েছে, রাতে কথা হবে, সবাই আসুক। আমি তো সব শুনে রীতিমতো অবাক। এরা দেখি আগে থেকেই সব কিছু সমাধান করে রেখেছে। একটু পর স্যার চলে গেল। ইকবাল বলে, তোর জন্য থাপ্পড় খেতে হয়েছে। সামিয়া বলে, সরি দেবরজি, আসলে আমি ঠিক বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। ইকবাল বলে, আরে ভাবি, এখানে মাপ চাইতে হবে না। তারপর আমাকে বলে, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, ট্রিক দিবি না? আমি বললাম, আমি এখন ট্রিক দিতে পারবো না, পরে দেব, এখন আমি সামিয়াকে নিয়ে ঘুরতে যাব। নাহিদ বলে, এটা বললে চলবে না, তুই আমাদের সাথে না থাকলে কি হয়েছে, আমাদের টাকা দিয়ে দে, আমরা নিজেরাই খেয়ে নেব। আমি বললাম, ঠিক আছে, বল কত দিতে হবে। ইকবাল বলে, 5,000 টাকা দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, কি, 5,000 টাকা দিতে হবে? দেখ ভাই, একটু কম কর না। সাকিব বলে, না ভাই, কম হবে না, পারলে আরও বেশি দিতে হবে। সামিয়া বলে, ঠিক আছে, আমি দিচ্ছি। এই বলে সামিয়া টাকা বের করে দেয়। আমি বললাম, আরে তুমি দিচ্ছ কেন? আমি দিচ্ছি তো। সামিয়া বলে, কোনো সমস্যা নেই। এরপর টাকা নিয়ে ওরা চলে গেল। আমি বললাম, চলো আমরা কোথাও যাই। তারপর আমরা দুজন একটা পার্কে ঘুরতে গেলাম। একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসি, কারণ আজ দুই ফ্যামিলি এক হবে, আমাদের বিয়ের তারিখ ঠিক হবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একসাথে দুই গাড়ি করে দুই ফ্যামিলি এলো। আমার মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই আমাকে ঘিরে ধরেছে। আমার মা কান্না করতে করতে বলে, তুই কেমন আছিস বাবা? মায়ের কথা কি একটুও মনে পড়ে না? আমি বললাম, সবার কথা মনে পড়ে প্রতিনিয়ত, কিন্তু কি করব, আমার হাত পা যে বাঁধা। এই নিয়ে দুই ফ্যামিলি আমাকে অনেক শাসালো, তোমার এমন করা উচিত হয়নি, মা বাবা যতই রাগ করে বের করে দিক, মা বাবাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি, আরও নানান প্রশ্ন। এটা কেউ ভাবছে না বিনা দোষে আমাকে কি করেছে তারা। যাই হোক, আমাদের বিয়ের তারিখ ঠিক হলো আগামী শুক্রবার। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। আজ আমাদের বিয়ে। আমার ভাবি খুব সুন্দর করে সাজিয়েছে সামিয়াকে, দেখে চোখ সরাতে পারছি না। কোনো ঝামেলা ছাড়াই বিয়েটা সুন্দরভাবে হয়ে গেল। আজ আমাদের বাসরাত। সামিয়া আগে থেকেই বসে আছে, আমার জন্য ওয়েট করছে। আমি যাবার সময় ভাবি, আমার বোন, আমার বন্ধুরা পথ আগলে দাঁড়ালো। এমনি নাকি আমাকে যেতে দেবে না, যাওয়ার বিনিময়ে টাকা দিতে হবে। অগত্যা, আর কি করা, ওদের পরিমাণ চাহিদা মিটিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে সামিয়া এসে আমাকে সালাম করলো। তারপর দুজন নফল নামাজ আদায় করলাম। সামিয়া বসে আছে, আমি তার পাশে বসে আছি। আমি পকেট থেকে একটা নেকলেস বের করে ওর হাতে দিলাম। নেকলেস দেখে বড় বড় চোখ করে সামিয়া বলে, এটা তো সেই নেকলেস যেটা তুমি মিমিকে দেবে বলেছিলে। আমি বললাম, তোমার দেখি সবই মনে আছে, প্রখর শক্তি ভালো। সামিয়া বলে, এটা মিমির জন্য কিনেছো, মিমি নিল না বুঝি? আমি বললাম, আরে মিমিকে দেবো এটা বাহানা ছিল, তোমাকে রাগানোর জন্য, এটা তো আমি তোমার জন্য কিনেছিলাম। সামিয়া বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি তোমাকে আজ ছাড়বো না। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি বললাম, আরে আরে কি করছো? বিয়ের আগে তো হাফ বাসর তুমি করে নিয়েছো, জড়িয়ে ধরা, কিস করা, বাকিটুকু অন্তত আমাকে করতে দাও। এই রোমান্টিক রাতে সব কিছু রোমান্টিক হওয়া চাই। সামিয়া বলে, আচ্ছা তাহলে সব কিছু আমি করেছি, তুমি কিছু করোনি? আমি বললাম, আমি আবার কি করলাম? সামিয়া বলে, 3 দিন আগে আমার অফিস রুমে জড়িয়ে ধরে কে কিস করেছে, তাও আবার 10 মিনিটের জন্য। নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, উফ, ছেড়েছিলে বলে একটু নিঃশ্বাস নিতে পেরেছি, তা না হলে তো দম আটকে মরেই যেতাম। আমি বললাম, 3 বছর তোমাকে ছেড়ে কতটা কষ্টে ছিলাম তুমি জানো, তার বিনিময়ে এতটুকু হতেই পারে। এখন কথা বাড়িয়ে রোমান্টিক মুহূর্তগুলো নষ্ট করো না, আমাকে আমার কাজ করতে দাও। সামিয়া বলে, কি করবে তুমি? আমি বললাম, কি করব আর, বাসর রাতে হাজব্যান্ড ওয়াইফ যা করে। এই বলে সামিয়াকে আমি বুকে টেনে নেই। সামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কখনো কষ্ট দেবে না তো? আমি বললাম, আহা, এসব কথা এখন জিজ্ঞেস করতে নেই, এখন শুধু ভালোবাসার কথা।
এই বলে আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলাম। সামিয়া পরম তৃপ্তিতে চোখ বন্ধ করে উপভোগ করছে। আমি সামিয়াকে আদর করতে করতে পাগল করে দিচ্ছি। এক সময় দুজনে প্রবল উত্তেজনার সীমানায় পৌঁছে গেলাম। আমি সামিয়ার কানে কানে বললাম, আমি সঙ্গম করতে চাচ্ছি, তুমি প্রস্তুত তো? সামিয়া বলে, ধুর দুষ্ট, এসব কেউ জিজ্ঞেস করে? আমি বললাম, জিজ্ঞেস করাটা খুবই জরুরি। প্রথমবার যদি ব্যথা পাও তাহলে তো আমাকে মারবে। সামিয়া বলে, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, সম্মতি যখন পেয়েছি তাহলে আর দেরি কিসের। এই বলে দুজনে সঙ্গমে লিপ্ত হই। পরম সুখের তাড়নায় দুজন এনজয় করতে থাকি। এতদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়েছে আজ। তারপর থেকে শুরু হলো আমাদের সুখের জীবন। ঢাকার বিজনেস আমি দেখি, আর আমাদের নিজস্ব বিজনেস বড় ভাইয়া দেখে। মা বাবা সবাইকে নিয়ে সুখের পরিবার। নেহা মিম আমার মা বাবার কাছেই থাকে। নিজের মেয়ে হিসেবে, নাতনি হিসেবে দুজনকে আপন করে নিয়েছে। আজকের গল্প এখানে সমাপ্ত। একটা গল্প লিখতে হলে সব কিছু সাজিয়ে লিখতে হয়, তার জন্য হয়তো গল্পটা অনেক লম্বা হয়ে যায়। আমি যদি প্রথম আর শেষ নিয়ে আর মাঝখান থেকে কিছু নিয়ে গল্পটা লিখি, তাহলে গল্পটা কী দাঁড়ায়? প্রেম হলো, ঝগড়া হলো, আবার মিল হলো, তাহলে তো শেষ। এর ভেতরে কি বোঝানো হলো সেটাই তো বুঝবেন না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত এনেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনেও আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।